আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর নরহরি দাস হাতে কলমে 1, 2, 4, 5, 6 আর গণিতের 12 থেকে 15 পাতা পর্যন্ত করে নেবো। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। নরহরি দাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এসো গল্পটা আমি একটুখানি পড়ে নিই। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভেতর একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুককে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে একটা মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা কিন্তু এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে মনে করে নিল ওটা ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলো, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে তো চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতর ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে এসে দেখে তার গর্তের ভেতরটা কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়ালের অন্ধকার ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতর কেউ? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। তাই শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে সে একেবারে বাঘে ওখানে গিয়ে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, যে ভাগ্নে, এই গেলে আবার এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ হয়েছে। আমার ঘরতে এক নরহরি দাস এসছে। সে বলে কিনা 50 বাঘে তার এক ঘাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার তো এত বড় আস্পর্ধা। চলো তো ভাগ্নে, তাকে দেখবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি তো সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে সে যদি সেটা হাঁ করে আমায় খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে
আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে ধরি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর এমনি রাগ হলো, সে রাগ আর কিছুতেই গেল না। দেখো, গোটা গল্পটা এক এক করে তোমাদের পড়ে দিলাম। আশা করি গল্পটা শুনে তোমাদের খুব মজা আসছে, খুব ভালো লেগেছে। এবার দেখো, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা পড়ে নেব, উত্তরটাও জেনে নেব। দেখো, প্রথম প্রশ্ন বলছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় গল্পের বইয়ের নাম লেখো। দেখো, অনেক গল্প বই আছে, তবে আমার ভালো লাগে গুপি গাইন বাঘা বাইন। এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, সেই সিনেমাটাও আমি দেখেছি। তোমরা যদি জানতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও দেখে নিতে পারো। দারুণ গল্প, খুব মজা পাবে। তারপরে প্রশ্নটা দেখি কি আছে। ও এলোমেলো শব্দগুলো রয়েছে, এলোমেলো শব্দগুলোকে ঠিক করে লিখতে হবে। প্রথমটা হবে ভয়ানক, তারপরটা সর্বনাশ, তারপরটা সারা রাত, তারপরটা অন্ধকার, নিমন্ত্রণ আর ছাগলছানা। এগুলো তোমরা সব পারবে, সোজা আছে, তাই আমি তাড়াতাড়ি বলে দিলাম। তারপর দেখো, যেখানে মাঠের পাশে বন আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে, নিজের ইচ্ছা মতো করো। আমি একটা তোমাদের সাহায্য করে দিলাম। যেখানে মাঠের পাশে বন আছে, সেখানে অনেক জীবজন্তু দেখা যায়। সেই বনের ভেতরে খুবই অন্ধকার, সূর্যে আলো প্রবেশ করতে পারে না। ছাগলছানাটি তার মাকে দেখতে পেয়ে ছুটে এলো। বাঘ শিয়ালকে রাতের খাবার জন্য নিমন্ত্রণ করেছিল। বাঘ ভাবে সুন্দর একটা হরিণ শিকার করতে যাবে। এইসব নিয়েই আলোচনা হচ্ছে। তারপরে দেখো, পাশের ঝুড়ি থেকে অর্থগুলো খুঁজে বার করো। বন মানে জঙ্গল, ছাগল হলো অজ, দেখো অজ ছাগলের প্রতিশব্দ। আশ্চর্য হচ্ছে অবাক, সাজা হলো শাস্তি, তৃণ হলো ঘাস। ঠিক আছে? ও বাবা, 12 পাতায় বলেছে বাজার করি, জিনিসের দাম দেখি, ও কি কি কিনবো ভাবি। তোমরা নিশ্চয়ই অনেকে বাজার করো বা বাবা মায়ের সঙ্গে বাজার করতে যাও, কিছু নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। যদি থাকে তাহলে ভালো, না থাকলে এখান থেকে একটুখানি অভিজ্ঞতা সঞ্চয় করো। দেখো, কয়েকটা জিনিসের ছবি দিয়েছে, নিচে দাম লেখা রয়েছে, তারপরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। কি দেখো তো, সৌমেন একটা খাতা, একটা টুপি, একটা পেন্সিল কিনলো। দেখো, একটা খাতার দাম 20 টাকা, টুপির দাম 25 টাকা, আর পেন্সিলের দাম 3 টাকা। সব মিলিয়ে কত হয়? 48 টাকা। কিন্তু সৌমেন দোকানিকে 100 টাকা দিল। সে 48 টাকা জিনিস কিনেছে, 100 টাকা দিয়েছে, তাহলে দোকানি কি 100 টাকা রেখে নেবে? নিশ্চয়ই না, ফেরত দেবে। কত ফেরত দেবে? 100 থেকে 48 বিয়োগ করলে যত হয় তত ফেরত দেবে। দেখে নি তো, 100 থেকে 48 বিয়োগ করলে কত হয়? 52 হয়। তাহলে সৌমেন 52 টাকা ফেরত পাবে। বোঝা গেল ব্যাপারটা? পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কে কি আছে দেখি। রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা, একটি প্যাকেট কিনলো। তাহলে রেশমি কত টাকা জিনিস কিনলো? 3টে যোগ করে দিতে হবে। জুতোর দাম কত? জুতোর দাম হচ্ছে 80 টাকা। এক জোড়া জুতো 80 টাকা। একটা ছাতার দাম 60 টাকা, ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এক প্যাকেট বিস্কুট 5 টাকা। সব করে যোগ করলে কত হচ্ছে? 145। তাহলে রেশমি মোট 135 টাকা জিনিস কিনলো। পরের অঙ্কটা কি আছে দেখি। রাহুল
4টি আম। দেখো 4টি আমের দাম কত? একটা আমের দাম লেখা আছে এখানে 8 টাকা, তাহলে 4টে আমের দাম কত হবে? 4-এর সঙ্গে 8 গুণ করতে হবে, 32 টাকা হবে। আচ্ছা, আর কি বলেছে? 3 জোড়া কলা। আচ্ছা, তোমরা জানো 1 জোড়া মানে কি? 1 জোড়া মানে 2টো, তাহলে 3 জোড়া মানে 6টা। তাহলে একটা কলার দাম লেখা আছে 4 টাকা, 6টা কলার দাম কত হবে? 4-এর সঙ্গে 6 গুণ করলে 24 টাকা। দেখো, আম কিনেছিলাম 32 টাকায়, আর 24 টাকার কিনলাম কলা, দুই যোগ করলে কত হচ্ছে? 56 টাকার। তাহলে রাহুল মোট 56 টাকার জিনিস কিনলো। ভালো করে তোমরা দেখে নাও, তাহলে আবার বুঝতে পারবে। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি আছে দেখি। প্রিয়া 5টি পেয়ারা 4টি কলা কিনলো। আচ্ছা, একটা পেয়ারার দাম কত? কত বলেছে দেখো তো? 5 টাকা। তাহলে 5টে পেয়ারের দাম 5 পাচ্ছে 25 টাকা। আর 4টে কলা, একটা কলা তো 4 টাকা বলেছি, 4টে কলার দাম 16 টাকা হবে। 25 আর 16 যোগ করলে হবে 41 টাকা। তাহলে সে মোট 41 টাকা জিনিস কিনেছে। বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি। তারপরে দেখি কি আছে। রেহানা 2টি 1 লিটার জল ভর্তি খাবারের জলের বোতল কিনলো, আর দোকানিকে 50 টাকার নোট দিল। দেখি তো কি ব্যাপারটা ঘটলো। একটা জল ভর্তি খাবারের বোতলের দাম কত? 10 টাকা। তা দুটোর দাম কত হবে? 20 টাকা। সে 20 টাকার জিনিস কিনেছে, আর দোকানিকে 50 টাকা দিয়েছে। দোকানি তো ফেরত দেবে, 50 থেকে 20 বিয়োগ করলে 30 হয়, তাহলে দোকানি 30 টাকা তাকে ফেরত দেবে। বোঝা যাচ্ছে তো? দেখো 13 পাতার অঙ্কগুলো আমরা বুঝে নিলাম। আমরা এবার 14 পাতার কিছু অঙ্ক দেখব। রুমিতা একটি ফল রাখার ঝুড়ি কিনলো। দেখো তো একটা ফল রাখার ঝুড়ির দাম কত? কোথায় আছে কোথায় আছে? আচ্ছা, একটা ফল রাখার ঝুড়ির দাম হচ্ছে 15 টাকা। আর একটা ব্যাডমিন্টনের র্যাকেট কিনলো, তার দাম কত? 90 টাকা। তাহলে 15-র সঙ্গে 90 টাকা যোগ করলে কত হয়? 105 টাকা। কিন্তু তার কাছে তো 100 টাকার নোট ছিল, তাহলে তার কাছে কটায় কম পড়বে? 105 থেকে 100 বিয়োগ দিয়ে দেবো, 5 টাকা কম পড়বে। দোকানিকে আরও 5 টাকা দিতে হবে। সে বাড়ি যাবে, মায়ের কাছ থেকে 5 টাকা নিয়ে আসবে, আবার দোকানিকে 5 টাকা দেবে। ঠিক আছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। দেখি পরের অঙ্কটা কি আছে। 7 অঙ্কটা দারুণ অঙ্ক আছে মনে হচ্ছে। নিশাদ একটি 4টি 1 লিটার জল ভর্তি খাবারের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। ও, ব্যাডমিন্টন কিনেছিল, এই ক্রিকেট ব্যাট কিনলো। দেখি তো মোট কত টাকা খরচ হলো। তাহলে একটা বোতলের দাম জানি আমি 10 টাকা, 4টে বোতলের দাম হবে কত? 40 টাকা। আর একটা ব্যাটের দাম 40 টাকা। তাহলে মোট কত টাকা হলো? 40-এর সঙ্গে 40 যোগ করলে হবে 80 টাকা। তাহলে সে মোট 80 টাকা খরচ হলো তার। 7 অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 8 অঙ্কের দিকে যাই। লালি 4 জোড়া কলা 2টি আম কিনলো। আচ্ছা, একটু ভেঙে ভেঙে করি। 1 জোড়া মানে কটা? 2টো। তাহলে 4 জোড়া মানে কটা হবে? 8টা। 8টা কলা কিনেছে। এবার দেখো একটা কলার দাম কত বলেছি? একটা কলার দাম বলেছে 4 টাকা। তাহলে 8টা কলার দাম কত হবে? 8-এর সঙ্গে 4 গুণ হবে, 32 টাকা। কলার হিসাবটা হয়ে গেল। তারপরে 2টো আম কিনেছে। একটা আমের দাম যদি 8 টাকা হয়, 2টো আমের দাম কত হবে? 8 দুগুণে 16 টাকা। বুঝে গেছে? তাহলে তার মোট কত খরচ হবে? আগে হয়েছিল 32 টাকা, এখন হয়েছে 16 টাকা। মোট তাহলে 48 টাকা খরচ হবে। তার কাছে ক টাকার নোট ছিল? একটি 10 টাকার নোট, একটি 20 টাকার নোট, আর একটি 50 টাকার নোট ছিল। তো 10 টাকা দিলে তো 48 টাকা খরচাটা হবে না, 20 টাকা দিলেও 48 টাকা খরচাটা হবে না। তাহলে একটা 50 টাকা যদি নোট দেয়, তাহলেই সব কটা মিলে যাবে। তাহলে 50 টাকা নোট দেবে, আর 50 থেকে 48 বিয়োগ করে 2 হচ্ছে, 2 টাকা ফেরত নিয়ে আসবে। দেখো দারুণ মজাদার অঙ্ক ছিল কিন্তু এটা। বেশ, পরের অঙ্কের দিকে যাচ্ছি। আমরা এখন 14 পাতার অঙ্কগুলো করছি। 14 পাতার 9 অঙ্কটা দেখি তো কী আছে। রানা 1 জোড়া ব্যাডমিন্টন কিনলো। 1 জোড়া, আবার দেখো একটা মানে 1 জোড়া মানে 2টো। তো 2টো ব্যাডমিন্টন কিনলে কত হচ্ছে? 90 টাকা করে, 180 টাকা। আচ্ছা, দোকানিকে সে 2টো 100 টাকার নোট দিল। দেখো 100 টাকার একটা নোটে 100 টাকা হয়, 2টো নোটে 200 টাকা হবে। তাহলে সে কিনেছে 180 টাকার জিনিস, দোকানিকে দিচ্ছে 200 টাকা। দোকানে দেখাতে ফেরত দেবে কত? 200 বিয়োগ 180 মানে 20 টাকা ফেরত দেবে। হলো? তারপরে অঙ্ক যাই। 10 অঙ্কটা দেখো। পণ্যার কাছে 40 টাকা আছে। সে কতগুলো কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায়
তবে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনতে পারবে, তার কাছে কত টাকা পড়ে থাকবে। এইটা কিন্তু প্র্যাকটিক্যাল, তোমরা নিজের মতো করে করতে পারো। দেখো, একটা পেয়ারার দাম যদি 5 টাকা হয়, তাহলে 40 টাকায় কতগুলো পেয়ারা পাওয়া যাবে? 40কে 5 দিয়ে ভাগ করে দেবো, 8টা পেয়ারা পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আর কলা কত আছে? একটা কলার দাম হচ্ছে কত? একটা কলার দাম 4 টাকা। ওই একই রকম নিয়ম, 40কে 4 দিয়ে ভাগ করে দেবো, 10টা। তাহলে সে যদি কিনতে চায়, কিনতে পারবে 8টা পেয়ারা বা 10টা কলা। বুঝে গেল? এরকমভাবেই আমরা শিখে নেবো অঙ্কটা। আর কোনো টাকা পড়ে থাকবে কি? ভাগ করলাম তো ভাগফল 0 হলো, তো 0 হলো, তো কোনো টাকাই পড়ে থাকবে না। যদি ভাগফল 0 না হতো, তাহলে সেই টাকাটা পড়ে থাকতো। বুঝে গেছে? বেশ, পরের অঙ্কটার দিকে যাই। 11 অঙ্কটা কী আছে দেখে নিই একবার। আমার কাছে একটি 100 টাকার নোট আছে। খুব ভালো কথা। আমি 48 টাকা দিয়ে কিছু ফল কিনবো, ভেবে দেখি তো কী কিনবো। অনেক রকম হতে পারে। আমি একটা ছক করে দিলাম, তোমরা দেখে নাও। 2টি কলা কিনতে পারি, যার দাম 16 টাকা। 2টো আম কিনতে পারি, যার দাম 16 টাকা। 3টি কলা কিনতে পারি, যার দাম 12 টাকা। 4টি পেয়ারা কিনতে পারি, যার দাম 20 টাকা। এছাড়া অন্যরকমভাবে অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। আচ্ছা, তাহলে পরের অঙ্কটার দিকে যায়। 12, সীমার কাছে 100 টাকার নোট আছে। সে বন্ধুকে কী কী জিনিস কিনে দিতে পারে? দেখো, বন্ধুকে যখন কিনে দিতে হবে, তখন আমি নিজের মতো করে করব। একটা ফুলদানি কিনে দিতে পারি, 1 প্যাকেট বিস্কুট দিতে পারি, একটা টুপি দিতে পারি, বা একটা জলের বোতল দিতে পারি। দেখো, সাজিয়ে দেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। ওকে, দেখো, এইভাবে আমাদের 14 পাতার কাজগুলো শেষ হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি তোমাদের আবার সাহায্য করব। পরের অঙ্কের দিকে যাই। 15 পাতা কী আছে দেখে নি। ও, 15 পাতা খুব সোজা আছে মনে হচ্ছে, শুধু যোগ আছে। দেখো, প্রথম অঙ্কটা দেখে নাও। প্রথম অঙ্কটা যোগ আছে। যোগ করলে কত হবে? 8 আর 3 যোগ করলে 11। তারপরে ওই একটা উপরে উঠে গেল, সব করে যোগ করলে 17, 60। আর আবার একটা উপরে উঠে গেল, সব করে যোগ করলে হচ্ছে 9, 971 হবে। বেশ, পরের অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, 5 আর 1 যোগ করে তো 6 করে দিয়েছে। একটু বড় করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, এবার দেখো, একটুখানি ভালো করে তোমরা বুঝতে পারবে। 5 আর 1 যোগ করে 6 করেছে। 8 আর তার সঙ্গে কত যোগ করলে 9 হয় বলো তো? বলা যাবে? 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়। আর 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে 4 হয়। দেখে নাও তোমরা, কোনো সমস্যা যেন না হয়। পরের অঙ্কের দিকে যাই। দেখো, পরের অঙ্কটা কী আছে? 5 থেকে কত বিয়োগ করলে 7 হয়? 5 থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে কি 7 হয়? তা তো হয় না। তাহলে 5টাকে ধরে নিতে হবে 15। কিন্তু ওই একটা পাবো কোথায়? 0 থেকে। 0 থেকে তো 1 পাওয়া যায় না, তাহলে 5 থেকে ধার করতে হবে। দেখো, একের পর এক আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে 5টা হয়ে যাবে 4, আর 0টা হয়ে যাবে 10। 10টা কেটে চলে যাবে 9 হবে, ওখান থেকে 1 আসবে। তাহলে 15 থেকে কত বিয়োগ করলে 7 হয়? 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়। আর এইটা হয়ে গেছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আর এটা হয়ে গেছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। খুব ভালো করে তোমরা দেখো, প্রয়োজন পড়লে আবার রিভাইন্ড করে দেখতে পারো। বেশ, পরের অঙ্ক দিকে যাচ্ছি। এটা তো সোজা আছে মনে হয়। 4 থেকে কত বিয়োগ করলে 1 হয়? 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। 2 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। এটা নয়, খুব ভালোভাবেই হয়ে গেল। দেখি এবার পরের অঙ্কগুলো কী কী রয়েছে। আচ্ছা, এইগুলো একটা বিশেষ ধরনের অঙ্ক। এগুলো তোমরা ভালো করে শিখবে। দেখো, 127কে 4 দিয়ে গুণ, তার মানে 127 গুণিত 4 সমান হবে 508। কিন্তু 508টা হলো কোত্থেকে? একবার দেখে নিই। 100কে আমরা প্রথমে 4 দিয়ে গুণ করবো 400, 20কে আমরা 4 দিয়ে গুণ করবো 80, আর 7কে আমরা 4 দিয়ে গুণ করবো 28। সব করে যোগ করলে হয়ে যাচ্ছে 508। তারপরে 238কে 2 দিয়ে গুণ। দেখো, 238কে আমরা বিস্তারে ভেঙে নেব। 230 আর 8, তাকে আমরা 2 দিয়ে গুণ করবো 400, 30কে 2 দিয়ে গুণ করবো 60, আর 2কে 8 দিয়ে গুণ করবো 16। সব করে যোগ করলে হচ্ছে
476। এইভাবেই আমাদের অঙ্কগুলো অভ্যাস করতে হবে। এটা বিস্তারের আকারে গুণ হয়। তারপরে ভাগ আছে। ভাগ তোমরা তো আগেই শিখেছো, এখানে নতুনভাবে কিছু বলার নেই, তবু একটুখানি বলে দিচ্ছি। 283কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 7 21, দেখো 21 হয়ে গেল। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, ওপর থেকে 8 নামছে 28, সেখান থেকে 3 9 27 হচ্ছে। 28 থেকে 27 বিয়োগ করলে 1 হবে, ভাগশেষ। সবসময় মনে রাখবে ভাজকের থেকে ভাজক ভাগশেষের থেকে বড় হয়। ওই 3টা দেখো 2-এর থেকে বড়। পরের অঙ্ক তো তাই আছে। 405কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 1-কে 4, ওপর থেকে 0 নামছে 0, 4 0 0, তারপর থেকে 5 নামছে, 4 1-কে 4, ভাগশেষ হয়ে যাবে 5 1। ঠিক আছে, দেখো একটা 4-এর থেকে ছোট। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরের দিন আমরা ঘড়ির অঙ্ক করব। তোমরা সবাই রেডি হয়ে আসবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন এসে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।